স্যার, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। আজকের বিষয় হচ্ছে সাবজেক্ট ফর এগ্রিমেন্টের লাস্ট পার্ট কি আজকে আমরা বলবো, ফাইনাল পার্ট বা পার্ট 3। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 করেছি। পার্ট 1 এ আমরা সাবজেক্ট ফর এগ্রিমেন্টের সম্পর্কে, অর্থাৎ সাবজেক্ট ফর এগ্রিমেন্ট জিনিসটা আসলে কি সেই সম্পর্কে একটা আমরা তোমাদের ধারণা দিয়েছি। এবং সেকেন্ড পার্ট, সেখানে আমরা তোমাদের তিনটি ভীষণ গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করেছিলাম। যারা ক্লাসগুলো দেখোনি দেখে নিও। আমরা দু জায়গায় ভিডিও দিয়ে থাকি, একটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আনফোল্ডেড ইংলিশ, সেখানে দেখতে পারো। আর আরেকটা হচ্ছে তোমার ফেসবুক পেজ, একই নামে রয়েছে আনফোল্ডেড ইংলিশ। যে যেখানে দেখছো দেখতে থাকো, ঠিক আছে? তো চলো আমরা একদম জায়গায় চলে যাই। দেখো, প্রথমে বলে রাখি, দেখো কি লেখা রয়েছে একটু পড়ি আমরা। খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাইস এন্ড কারি, ব্রেড এন্ড বাটার, টাইম এন্ড টাইম, স্লো এন্ড স্টিল। হ্যাঁ, কি বললাম? রাইস এন্ড কারি মানে ভাত এবং তরকারি, ব্রেড এন্ড বাটার, টাইম এন্ড টাইম, স্লো এন্ড স্টিল। দেখো এখানে কিন্তু এন্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত আছে, কিন্তু দুটো সাবজেক্ট থাকলেও এগুলো কিন্তু একটা একক সাবজেক্ট, একটা সিঙ্গুলার কনসেপ্ট। কারণ রাইস এন্ড কারি একসাথে বলা হয়, ভাত এবং তরকারি, ব্রেড এন্ড বাটার, টাইম এন্ড টাইম, স্যুপ এন্ড স্যালাড, স্লো এন্ড স্টেডি, টু এন্ড টু, এবং প্রচুর শব্দ রয়েছে, ঠিক আছে? তো এগুলোকে সিঙ্গুলার কনসেপ্ট হিসাবে ধরা হয়, এগুলোকে সিঙ্গুলার একটা একক হিসাবে ধরা হয়। এগুলো কিন্তু সিঙ্গুলার, এবং যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। আচ্ছা, কোনগুলো সিঙ্গুলার ভার্ব আমি তোমাদের ফার্স্ট পার্টেই বলেছিলাম, ঠিক আছে? তাহলে রাইস এন্ড কারি কি হবে? ইজ আর ইজ অনলি ফুড। তাহলে এটা সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার ইজ। টাইম এন্ড টাইম, ওয়েট না, ওয়েটস ফর না, সময় এবং শোধ কারোর জন্য অপেক্ষা করে না। তারপর টাইম এন্ড টাইম কি হবে? ওয়েটস। আমরা জেনেছি যে ভার্বের সঙ্গে এস থাকলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়, তাই না? স্লো এন্ড স্টেডি ওয়েটস দ্য ডিশ। বুঝা গেল? চলো আমরা নেক্সট রুলে চলে আসি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ইফ আই ওয়াজ ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। অর্থাৎ আমি যদি পাখি হতাম তাহলে কি আকাশে উঠতাম। আমরা বললাম আমি যদি তুমি হতাম, হ্যাঁ, তাহলে আমি সহ্য করতাম না। আমি যদি রাজা হতাম এই করতাম, আমি যদি প্রেসিডেন্ট হতাম এই করতাম, আমি যদি সে হতাম। তো এইরকম যখন সেন্টেন্স লেখা হয় বা বলা হয়, দেখো জেনারেলি আয়ের পরে কি বসে বলো তো? আয়ের পরে বসে ওয়াজ, তাই না? আয়ের পর কি বসে? ওয়াজ। আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, তাই না? তো আয়ের পরে ওয়াজ বসে, কিন্তু এখানে আয়ের পরে ওয়্যার বসে। কেন বলো তো? আমি যদি পাখি হতাম, এটা আমি একটা কল্পনা করছি, একটা ইমাজিনেশন হচ্ছে, তাই না? এই সেন্টেন্সে কি হচ্ছে? ইমাজিনেশন করা হচ্ছে, কল্পনা করা হচ্ছে। তাহলে যখন কোনো সেন্টেন্সের দ্বারা কল্পনা করা হয়, ইমাজিন করা হয়, তখন শুধু আই নয়, যে কোনো সাবজেক্টের পরে কিন্তু কি হয়? ওয়্যার বসে। কি বসে? ওয়্যার বসে। তাহলে কি হবে? ইফ আই ওয়াজ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি পাখি হতাম আকাশে উড়তাম, আমি যদি পাখি হতাম তাহলে আমি কি আকাশে উড়তাম। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, শর্ত সাপেক্ষ একটা বাক্য, ঠিক আছে? চলো আমরা একটু চলে যাই পরবর্তী যে নিয়মগুলো আছে। আর একটু বোর্ডটা মুছে নিই প্রত্যেকে। দেখো দেখতে থাকো ক্লাসগুলো, হ্যাঁ? আর খাতা কলম নিয়ে বসো, একটু লিখে নিই তোমরা, হ্যাঁ? তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। চলো তাহলে চলে আসছি আমাদের সাবজেক্ট ফর এগ্রিমেন্টের নেক্সট নিয়ম। তাহলে আমরা কি বলছি? সাবজেক্ট ফর এগ্রিমেন্ট, তাই তো? চলো নেক্সট নিয়ম চলে আসি আমরা। দেখো নেক্সট নিয়মটা কি হচ্ছে? তো আমি বললাম the headmaster and secretary have
done the work। ঠিক আছে, একটা বললাম, দুই নম্বর বললাম the headmaster and the secretary has done the work। পরেরটা সিঙ্গুলার। এখানে দেখো লক্ষ্য করো the headmaster and secretary, এখানে কিন্তু ব্যক্তি একজন, কিন্তু পরের সেন্টেন্সে the headmaster and the secretary, এখানে কিন্তু ব্যক্তি দুইজন। তাহলে যখন ব্যক্তি একজন হবে সিঙ্গুলার, তখন ভার্ব কি হবে? সিঙ্গুলার, হ্যাজ। যখন ব্যক্তি দুইজন হবে তখন কি হবে? ভার্বটা কি হবে? প্লুরাল। সেক্ষেত্রে কি হবে? হ্যাড। এবার কথা হচ্ছে আমি কি করে বুঝলাম সিঙ্গুলার? তখন কি লেখা রয়েছে? দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি। আর্টিকেল দাটা কিন্তু প্রথমটার আগে আসে, এখানে নেই কিন্তু। তাহলে ব্যক্তি একজন। আর যদি দুটোর আগেই আর্টিকেল দা থাকে, দা হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি, সেক্ষেত্রে কিন্তু ব্যক্তি দুইজন, সেক্ষেত্রে ভার্ব হবে। যদি ব্যক্তি একজন হয় তাহলে সিঙ্গুলার, যদি দুজন হয় সেক্ষেত্রে প্লুরাল ভার্ব হবে। হ্যাঁ, চলো। আচ্ছা, এবার চলে আসি কিছু কনসেপ্টে। নেক্সট আমরা নিয়মে চলে আসছি। নেক্সট নিয়ম দেখো, মেনি এ, খুব ইম্পর্টেন্ট। মেনি এ একটা কনসেপ্ট, আর একটা হচ্ছে এ গুড মেনি, আর একটা হচ্ছে এ গ্রেট মেনি। এ গুড মেনি আর এ গ্রেট মেনি। ঠিক আছে, দেখো তাহলে মেনি এ গুড মেনি বা এ গ্রেট মেনি, এগুলো মানে হচ্ছে সংখ্যায় বেশি। এ মেনি এ স্টুডেন্ট মানে অনেক ছাত্রছাত্রী, বা এ গুড মেনি বা এ গুড মেনি স্টুডেন্টস মানে অনেক ছাত্রছাত্রী। ঠিক আছে, এরপর দেখো এই যে মেনি এ এরপর হচ্ছে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। বাট এ গুড মেনি এবং এ গ্রেট মেনি এরপর প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। বললাম তাহলে মেনি এ সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। তাহলে নাউন সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে। এ গুড মেনি, এ গ্রেট মেনি, ঠিক আছে, প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। যেমন আমি যদি বলি যে মেনি এ স্টুডেন্ট, দেখো মেনি এ স্টুডেন্ট সিঙ্গুলার হ্যাজ ডান দ্য ওয়ার্ক। বাট আমি যদি বলি এ গ্রেট মেনি স্টুডেন্টস, এ গুড মেনি স্টুডেন্টস হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। ঠিক আছে, এটা একটা কনসেপ্ট হলো খুব ইম্পর্টেন্ট বিষয়। নেক্সট কনসেপ্ট হলো কি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো এবার চলে আসছে আমাদের আরেকটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে তোমার the number of a number, the number of এবং a number। দেখো এই যে the number of এবং a number of, এক্ষেত্রে কিন্তু নাউন প্লুরাল দুই ক্ষেত্রে, কিন্তু যখন the number of বসবে সেক্ষেত্রে হচ্ছে ভার্ব সিঙ্গুলার, এবং a number of এই ক্ষেত্রে ভার্ব প্লুরাল। কি বললাম একবার ভালো করে বুঝে নাও সবাই। the number of a number of এক্ষেত্রে নাউন কিন্তু প্লুরাল। তোরা বললাম যে a number of students, the number of students, বাট যখন আমি বলবো the number of সেক্ষেত্রে ভার্ব কিন্তু সিঙ্গুলার, a number of এক্ষেত্রে ভার্ব কিন্তু প্লুরাল। the number of students has attended the seminar, আমি কি বলবো a number of students have attended the seminar। তো the number of verb singular, a number of verb plural। ঠিক আছে, আচ্ছা একটু চলে আসি। দেখবে ডিসটেন্স মানে কি? দূরত্ব, সেটা একটা নিয়ম। আচ্ছা নেক্সট এটা
ডিসটেন্স মানে কি দূরত্ব, অ্যামাউন্ট মানে হচ্ছে পরিমাণ, এবং টাইম অর্থাৎ সময়, এইগুলো যদি সিঙ্গুলার ইউনিট হিসাবে ব্যবহার হয়, এটা যদি সিঙ্গুলার ইউনিট হিসাবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে ভার্ব হয় সিঙ্গুলার। তো আমি বললাম যে 10 মাইলস, আমি কি বললাম 10 miles is a long distance. ওকে, তাহলে এই 10 মাইলস হচ্ছে একটা একক দূরত্ব, তাই না? একটা একক হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার, ইজ হবে। ঠিক আছে, তাহলে বলুন যে 20,000 rupees were not enough for his business. অর্থাৎ এই বিজনেসের জন্য 20,000 রুপিস যথেষ্ট ছিল না। তো এটা কিন্তু একটা সিঙ্গুলার ইউনিট, তাহলে ভার্ব কি হবে was সিঙ্গুলার। বুঝা গেল? চলো আজকে আমাদের লাস্ট, আমাদের শেষ যে কনসেপ্ট বা নিয়মটা রয়েছে আমরা সেইখানে চলে আসি। দেখো কি বলছে এখানে, বলা হচ্ছে যে আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাই, তাই না? একটা সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাই। তো সাবজেক্ট সব সময় যে একটা ওয়ার্ড হবে তার কোনো মানে নেই, একাধিক ওয়ার্ড হতে পারে। একটা সেন্টেন্সের সাবজেক্ট বসে সব সময় মেন, মানে একটা সেন্টেন্সের ভার্ব বসে সব সময় মেন সাবজেক্টকে কেন্দ্র করে। কি বললাম? একটা সেন্টেন্সের ভার্বটা বসে সব সময় মেন সাবজেক্টের উপর ডিপেন্ড করে। যেমন ধরো আমি বললাম যে the decoration of the room are beautiful. ওকে, আচ্ছা আরেকটা লিখছি আমি, the decoration of the rooms is beautiful. ঠিক আছে, দেখো এখানে বলতো কোনটা সাবজেক্ট, রুম না ডেকোরেশন, রুমস না ডেকোরেশন। আমি কি বললাম, একটা সেন্টেন্সের ভার্ব বসানোর সময় মেন সাবজেক্টকে কেন্দ্র করে। দ্য ডেকোরেশন অফ দ্য রুম, এখানে হচ্ছে এইটা সাবজেক্ট, ডেকোরেশন মানে কি সজ্জা, অর্থাৎ রুমটার যে সজ্জাটা সেটা হচ্ছে সুন্দর। তাহলে সাবজেক্ট হচ্ছে কি ডেকোরেশন, ডেকোরেশন কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্ব কি হবে ইস। দ্য ডেকোরেশন অফ দ্য রুমস, এটা হতে পারে রুম মানে ঘরগুলির যে সজ্জা সেটা কিন্তু সুন্দর, তাহলে হতে পারে ঘরগুলি, অনেকগুলি ঘর, বাট সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার। হ্যাঁ, তাহলে ভার্ব সিঙ্গুলার। এখানে তোমাদের আরেকটা কনসেপ্ট বলে রাখি, এই অফটা হচ্ছে প্রিপোজিশন, তাই না? প্রিপোজিশনের আগে সবসময় কি বসে, সাবজেক্ট বসে। সাবজেক্ট কি হয়, নাউন বা প্রোনাউন হয়। তো এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে ডেকোরেশন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মানে ক্লাস, 3টি ক্লাস অনলাইন দিলাম।